বাংলাদেশের পরে পাকিস্তানের ছাত্র আন্দোলনেও গণজোয়ার এসেছে এবং এর প্রভাব গোটা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। তবে এই আন্দোলন কি শুধু ইমরান খানের মুক্তির জন্য? না, এই আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য কেবল ইমরান খানের মুক্তি নয়, বরং এই আন্দোলন অনেক গভীর রাজনৈতিক ও সামাজিক ইস্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যদিও এই আন্দোলন ইমরান খানের মুক্তির দাবিতে শুরু হয়, তবে এর সাথে যুক্ত হয়েছে সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং শিক্ষার মান উন্নয়নের দাবি সহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যু। পাকিস্তান সরকারের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে শাহবাজ শরীফ। তবে তার বিরুদ্ধে ছাত্রদের প্রধান অভিযোগ দুর্নীতি, অপশাসন এবং গণতন্ত্রহীনতা। বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে এই আন্দোলনে হাজার হাজার ছাত্র যোগ দিয়েছে। যদিও প্রাথমিকভাবে এই আন্দোলনের শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্টুডেন্টদের হাত ধরে, তবে দিনে দিনে আন্দোলনের ব্যাপকতা পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ে। স্কুল কলেজের ছাত্রছাত্রীও এই আন্দোলনে যোগ দিয়েছে। যদিও এখনো পর্যন্ত এই আন্দোলনে সাধারণ মানুষ ব্যাপকভাবে যোগ দেয়নি, তবে সাধারণ মানুষের মধ্যে এই আন্দোলনের প্রতি সহানুভূতি রয়েছে। তাছাড়া সাধারণ মানুষের মধ্যে বর্তমান সরকারের প্রতি অসন্তোষ এবং ইমরান খানের প্রতি সহানুভূতি লক্ষণীয়। যদি পাকিস্তানের বর্তমান সরকার বাংলাদেশের সাবেক সরকারের মতো ভুল করে এবং আন্দোলন দমাতে সাধারণ জনগণ কিংবা ছাত্রছাত্রীর উপরে আক্রমণাত্মক হয়ে ওঠে, তবে এই আন্দোলন গণজোয়ারের রূপ নিবে এমনটাই ধারণা করা যাচ্ছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান হাতিয়ার ছিল ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের আন্দোলনের ব্যাপকতা যখন সোশ্যাল মিডিয়ার সময়োপযোগী ব্যবহারের ফলে গোটা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে পড়ে এবং ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়ায়, ঠিক তখনই সাবেক সরকার ইন্টারনেট শাটডাউনের মতো বিশাল এক ভুল করে বসে। ফলে প্রবাসী বাংলাদেশিরা তখন হ্যাশট্যাগ ব্যবহার করে এবং ক্ষিপ্ত হয়ে রেমিটেন্স বন্ধ ঘোষণা করে, আর বৈদেশিক চাপে পড়ে সরকার পুনরায় ইন্টারনেট সচল করতে বাধ্য হয়। ইতিমধ্যে বাংলাদেশের মতো পাকিস্তানের ইন্টারনেট ধীরগতি, কোথাও কোথাও ইন্টারনেট বন্ধ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ব্লক করেছে পাকিস্তান সরকার। ইন্টারনেট বর্তমান যুগে মানুষের মৌলিক অধিকার হয়ে দাঁড়িয়েছে, আর ইন্টারনেট বন্ধ করা মানে জনগণের মতামত প্রকাশে বাধা দেওয়া। এছাড়াও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রধান ভুল ছিল স্টুডেন্টদের রাজাকার বলা। তেমন ভাবেই বর্তমান পাকিস্তানের সেনাপ্রধান ওয়াসিম মুনির অলরেডি একটা ভুল করে বসেছে। তিনি দেশটির সাধারণ মানুষ এবং ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, যদি তোমরা পাকিস্তানের আইন না মানো, যদি তোমরা শরীয়ত এবং ইসলাম না মানো, তবে আমরাও তোমাদের পাকিস্তানি মানব না। अगर तुम शरीयत इस्लाम को नहीं मानते, आईन पाकिस्तान को नहीं मानते, तो हम भी तुम्हें पाकिस्तानी नहीं मानते। এই ঘটনায় দেশটির ছাত্র সমাজ আরো বিক্ষিপ্ত হয় এবং সরকারকে আলটিমেটাম দেয় যে 30 আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তি দিতে হবে। যদি সকল আন্দোলন সফল হয় এবং বর্তমান সরকারের পতন ঘটে, তবে দেশটিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সম্ভাবনা আছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না, বরং ইমরান খানের জনপ্রিয়তা তাকে আবারও প্রেসিডেন্ট করে তুলবে। কিন্তু এখানে ভাবার মতো বিষয় হচ্ছে 2018 থেকে 2022 পর্যন্ত ইমরান খান প্রেসিডেন্ট ছিলেন, তবে জনগণের এত সাপোর্ট থাকা সত্ত্বেও কেনই বা তিনি ব্যর্থ হলেন এবং তার নেতৃত্বে দেশটি কি দুর্নীতিমুক্ত হয়েছিল? এগুলো জানতে হলে আমাদের কিছু বছর পেছনে যেতে হবে। সাল 2013 পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় নওয়াজ শরীফ। 4 বছর তিনি রুল করেন। তবে 2017 সালের মাঝামাঝি সময়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন মামলা দায়ের হয়। 2017 সালের জুলাই মাসে তার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। এরপর 1 আগস্ট 2017 সালে দেশটির তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নিযুক্ত হন শহীদ খোকন আব্বাসী। তিনি 2018 সালের 18 আগস্ট পর্যন্ত দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেন। এরপর 2018 সালের 25 জুলাই পাকিস্তানের সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ বা পিটিআই বিজয়ী হলে ইমরান খান তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। এরপর 2018 থেকে 2022 পর্যন্ত ইমরান খানের সরকার পিটিআই রুল করেন। তবে 2022 সালে তার বিরুদ্ধে সংসদে একটি অনাস্থা প্রস্তাব হয়। এই প্রস্তাবে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তার শাসন আমলে দেশটির অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে। তার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ আসে। এছাড়াও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ, তোষাখানা কেলেঙ্কারি নিয়ে অভিযোগ এবং বৈদেশিক অনুদান ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠে আসে। আর এই সমস্ত মামলায় তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়। যদিও ইমরান খানের দাবি তার উদ্দেশ্যে প্রণীত সকল অভিযোগ মিথ্যা এবং অপোজিশনের রাজনৈতিক চাল। তবে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে, পরিপূর্ণ স্বচ্ছ ও ইমানদার ব্যক্তিকে কখনোই এরকম চাপ প্রয়োগ করে দমানো যায় না। তাই যাহা রটে তার কিছু তো বটেই।
তারপরও ভাবুন, এই ব্যক্তি যদি সত্যি এত কেলেঙ্কারিতে জড়াতো, তাহলে পাকিস্তানের সাধারণ জনতা তাকে কেনই বা এত সাপোর্ট দিচ্ছে? কেনই বা তার মুক্তির দাবিতে আজ পাকিস্তানের রাজপথ উত্তাল? এর পিছনে রয়েছে বেশ কিছু রিজন, যেমন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান। তিনি দায়িত্ব হাতে পেয়ে প্রথমেই দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন এবং বরাবরই প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানকে দুর্নীতিমুক্ত করবেন। পরিবর্তনের প্রতীক ইমরান খান নিজেকে সাধারণ রাজনীতিবিদদের থেকে আলাদা করে উপস্থাপন করেছেন, যা দেশটির সাধারণ মানুষকে পরিবর্তনের প্রতীক হিসেবে আশার আলো দেখিয়েছে। ক্রিকেট তারকা হিসেবে জনপ্রিয়তা, তিনি ছিলেন একজন খ্যাতনামা ক্রিকেটার। তাছাড়া তিনি ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেট টিমের অধিনায়ক। 1992 সালে তার ক্যাপ্টেন্সিতে পাকিস্তান বিশ্বকাপ বিজয়ী হয়। পাকিস্তানের সিংহভাগ মানুষ ক্রিকেট প্রেমী হওয়ায় ইমরান খানকে প্রেসিডেন্ট হিসেবে শ্রদ্ধার নজরে দেখেছেন বরাবরই। বিরোধীদের প্রতি অসন্তোষ, তিনি বিরোধী দল নওয়াজ শরীফ এবং আসিফ আলী জারদারি এদের মতো নেতাদের বিরোধিতা সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, ইমরান খানের দল পিটিআই এবং তাদের প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে এবং তাদের সমর্থন আদায় করতে সোশ্যাল মিডিয়ার শক্তি ভালোভাবে কাজে লাগিয়েছে। আর তাই পাকিস্তানের তরুণ প্রজন্ম তাকে সবচেয়ে যোগ্য ব্যক্তি মনে করেন। সর্বশেষ ইসলামের প্রতি তার দৃঢ় বিশ্বাস, ইসলামের বিভিন্ন অঙ্গীকার আদায় এবং নীতি নৈতিকতা বাস্তবায়নে তিনি প্রচুর ধর্মপ্রাণ মুসল্লির সমর্থন পেয়েছেন। আর তাই পাকিস্তানের ছাত্র জনতা আজ ইমরান খানের মুক্তি এবং স্বৈরাচারের পতনের দাবিতে রাস্তায় নেমেছেন। স্বৈর সরকারের বিরুদ্ধে এই জেনারেশন কতটা প্রভাব ফেলতে পারে, বাংলাদেশ তার জ্বলন্ত এক উদাহরণ। আর তাই তো আজ পাকিস্তানের মানুষের হাতে হাতে বাংলাদেশের পতাকা এবং তাদের মুখের স্লোগান আমি কে তুমি কে, বাংলাদেশ বাংলাদেশ। একবার চিন্তা করুন, একটা দেশ কতটা প্রভাবিত হলে তাদের পতাকার পাশাপাশি অন্য দেশের পতাকা তাদের হৃদয়ে স্থান নিতে পারে। যে পাকিস্তান একসময় উর্দুকে বাংলাদেশের উপর চাপিয়ে দিতে যাচ্ছিল, তারা আজ বাংলার স্লোগান বলছে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্য এর থেকে বেশি সম্মানের আর কি বা হতে পারে? এমনকি নেটিজেন্সরা তো এও বলছে যে বাংলাদেশ পাকিস্তানে পরিণত হচ্ছে না, বরং গোটা পাকিস্তান আজ পরিণত হয়েছে বাংলাদেশে। যাই হোক, রক্তক্ষয়ী এই জুলাই মাসের সংকটময় পরিস্থিতিতে পাকিস্তান প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করে বাংলাদেশের পরিস্থিতিকে ইন্টারন্যাশনাল ইস্যু বানাতে আমাদের সহায়তা করেছে। তাই আমরা মন থেকে চাই পাকিস্তানের স্বৈরাচার নিপাত যাক এবং গণতন্ত্র মুক্তি পাক। আমাদের উচিত আর কিছু না পারলেও তাদের জন্য ফেসবুকে প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করা। আমি কিছু হ্যাশট্যাগ লিখে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেগুলো কপি করে কমেন্ট বক্সে রেখে যেতে পারেন। মানবতার স্বার্থে এতটুকু তো আমরা করতেই পারি। এছাড়াও পাকিস্তানের চলমান ইস্যু নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।